সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আমরা ঠিক এই সময় হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। আমাদের সাথে থাকেন একজন নতুন অতিথি এবং নতুন একটি বিষয়। দর্শক, আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আসলে প্রত্যেকটি নাগরিকের সাথে এবং বাংলাদেশের আমাদের দেশের অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে রাজনীতির সংকট অর্থনীতিতে। দর্শক, দেখা যাচ্ছে রাজনৈতিক টালমাটাল একটি অবস্থা, যে অবস্থার ফলে নির্বাচনের তারিখ আগানো পেছানো এবং রাজনৈতিক অস্থিরতা, এবং সেই অস্থিরতার ফলে ডলার সংকট, মূল্যস্ফীতির প্রভাব, কর্মসংস্থান কমে যাওয়া, এছাড়া নানা ধরনের বাজারে এক ধরনের অস্থিরতা চলছে। সেই অস্থিরতাগুলো নিয়ে কথা বলবো আজকে আমাদের আগত অতিথির সাথে। আমাদের সাথে যুক্ত আছেন সুজয় মহাজন, বিজনেস এডিটর, প্রথম আলো। আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের স্টুডিও। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলাম, জনাব সুজয় মহাজন, আসলে রাজনৈতিক একটি অস্থিরতা, সেই সাপেক্ষে আমাদের আজকের বিষয় হচ্ছে রাজনীতির সংকট অর্থনীতিতে। আমাদের শুরুতেই যদি জানতে চাচ্ছি, বর্তমান যে পরিস্থিতি কিভাবে দেখছেন আপনি? না, মানে বর্তমান আপনি যেটি বলছিলেন যে বর্তমান পরিস্থিতিটি আসলে শুধু ব্যবসা বাণিজ্য কিংবা অর্থনীতির জন্য তো না, শুধু পুরো জনজীবনের জন্য এক ধরনের আতঙ্ক। মানুষ কিন্তু স্বাভাবিক তার অ্যাক্টিভিটিসগুলো করতে গিয়ে এক ধরনের আতঙ্কিত বোধ করছে। এবং আপনি যদি গত কয়েকদিনের কর্মসূচি কিংবা ঘটনাগুলো যদি দেখেন, অনেক স্কুল কলেজ কিন্তু বন্ধ হয়ে গেছে। সেটি তো জনজীবনে একটি প্রভাব আছে। আপনি এর সঙ্গে প্রভাবটি পড়ে আসলে অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্য। আপনার মানুষের যখন মুভমেন্ট কমে যায়, মানুষ যখন আতঙ্কে থাকে, আপনি নিশ্চয় মানে বাজারে যাবেন না, দোকানে যাবেন না, কেনাকাটা করবেন না, তখন আসলে এটার ইম্প্যাক্টটা বিজনেসে পড়ে। আচ্ছা, সেই অবস্থা থেকে বোঝা যাচ্ছে আসলে একটি অস্থিরতা কাজ করছে, একটা ভয় ভীতি কাজ করছে। সেই ভয় ভীতি কি আসলে আমাদের যে নতুন বাংলাদেশ বলা যায়, সেই ক্ষেত্রে আসলে যে গত 1.5 বছরে বাংলাদেশ নতুন কোনো বিনিয়োগ পাচ্ছেও না, সেভাবে পরিলক্ষিত হচ্ছে না, এবং যেগুলো পেয়েছে সেগুলো আসলে অনেকটা মুখ থুবড়ে পড়েছে। আসলে এই বিষয়টিকে রাজনৈতিক অস্থিরতাই বড় কারণ বলে মনে করেন? যারা বিনিয়োগ করেন, সেটা দেশি বিনিয়োগকারী হোক কিংবা বিদেশি বিনিয়োগকারী হোক, যারা বিনিয়োগ করেন তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে করেন। ধরেন 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা একজন বিনিয়োগকারী বিনিয়োগ করবেন, তিনি তো 5 বছর পরে তার কোম্পানিটা কোথায় যাবে, প্রফিটেবিলিটি কি হবে, সব কিছু মিলিয়ে করেন। তো এই ধরনের যখন অনিশ্চয়তা থাকে, তখন আসলে বিনিয়োগকারীরা এত টাকা লগ্নি করতে মানে ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান। এখন আমরা দেখতে পাচ্ছি, ধরেন আমি যেহেতু আমার পেশাগত কারণে আমার বিজনেসম্যানদের সঙ্গেই বেশি কথা হয়, দেশি বিনিয়োগকারী সবাই আসলে চুপ করে বসে আছেন। মানে তারা চান যে একটা স্থিতিশীল পরিবেশ। ধরেন এখন তো অনিশ্চিত, যে একটি আপনি বলছেন যে নির্বাচন হবে, সেটি ঠিক আছে। যখন একটি নির্বাচিত সরকার থাকে, তখন বিনিয়োগকারীরা জানেন, ব্যবসায়ীরা জানেন যে 5 বছরের জন্য একটি সরকার এসেছে। যে কোনো নীতি নিলে সেই নীতির ধারাবাহিকতাটা 5 বছর থাকবে কিংবা একটি লম্বা সময় থাকবে কিংবা, কিন্তু এখন তো সেই নীতির ধারাবাহিকতাগুলো কখন কি হচ্ছে, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীদের আসলে এগুলো একটা আনসার্টেনিটি, একটা বড় বাধা। সেই বাধার জন্য আসলে যে সমস্যাগুলো সেটা আসলে আমরা পরিলক্ষিত হচ্ছে। সেই ক্ষেত্রে আরেকটি বিষয়, এই যে রাজনৈতিক সংকট এবং অর্থনীতি যে প্রভাবিত করে, আমরা অনেকে আসলে এটাই একদম মোটা দাগে বলে থাকি। সেই পার্সপেক্টিভ থেকে আসলে আমরা কোথায় মেনলি প্রভাবটা পড়ে? বিনিয়োগে বলবো, কর্মসংস্থানে বলবো, নাকি আমরা বলবো আসলে বাজারে সার্বিকভাবে প্রভাব ফেলে? এটি আপনি যেটি বলছিলেন যে বিনিয়োগে পড়ে, আর বিনিয়োগ যখন কমে যায় তার প্রভাব পড়ে কর্মসংস্থানে। কর্মসংস্থান টোটালি বাস্তুসংস্থানের মতো একদম। এটি তো একটি চেইন, যে যখন আপনার বিনিয়োগ হবে না, তখন আপনার কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান না হলে কি হবে? আপনার পারচেজিং পাওয়ার কমে যাবে, দেশে বেকারত্ব বেড়ে যাবে। আর বেকারত্ব যখন বাড়তে থাকে, তখন কিন্তু এই যে আপনি যদি বলেন যে গত বছরের যে আন্দোলনের মাধ্যমে আমরা সরকার পরিবর্তনটি দেখেছিলাম, সেটি যে তরুণরা করেছিল, তাদের মধ্যে একটি বড় ক্ষোভের জায়গা ছিল কিন্তু কর্মসংস্থান, বৈষম্য এবং কর্মসংস্থান, বেকারত্ব, এগুলোর কারণেই ধরেন একটা তরুণ শ্রেণীর মধ্যে। তো সেই কর্মসংস্থান যখন হয় না, বেকারত্ব বাড়তে থাকে, তখন তরুণদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভের নানা রকমের বহিঃপ্রকাশ হয়তো হতে পারে। তো কর্মসংস্থান হয় না, পারচেজিং পাওয়ার কমে যায়, ঘরে ঘরে বেকারত্ব, তখন আসলে আইন শৃঙ্খলার উপরও এটির একটা নেতিবাচক প্রভাব পড়ে। যখন পেটে ক্ষুধা থাকবে, তখন মানুষ আসলে কি করবে সেটা আপনি আমি কেউই জানি না। একদমই। আমরা যদি আবার একটু বিনিয়োগের দিকে আসতে চাই, সেক্ষেত্রে আসলে এই যে বাংলাদেশ যে আগ্রহ, আমরা বলি যে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে, এর পেছনে আসলে আমরা বলছি যে আসলে রাজনৈতিক অস্থিরতা। আসলে এই ক্ষেত্রে কি বিনিয়োগকারী যে বিনিয়োগ করবে, প্রশাসনিক জটিলতাটাও কি আসলে পরিলক্ষিত হয় না? বা অবশ্যই আছে। বাংলাদেশে
আপনি ধরেন এই বিনিয়োগের মন্দা যদি বলি আমি এখন, সেটি তো 1-1.5 বছরের মন্দা না, সেটি তো লম্বা সময় ধরে আমাদের এখানে। তাহলে রাজনৈতিক সরকারও তো ছিল, একটি লম্বা সময় একটি রাজনৈতিক, সেই সময়ও কিন্তু খুব বড় ধরনের বিনিয়োগ যে আমরা দেখেছি তেমনটি না। কারণ হচ্ছে আমাদের আসলে প্রশাসনিক অনেকগুলো দুর্বলতা আছে, আমাদের অবকাঠামো সুবিধার অভাব আছে। ধরেন একজন বিনিয়োগকারী, আমাদের বলা হয় যে মানে উনি যখন, আমি এমনও জানি যে 3,000-4,000 কোটি টাকা বিনিয়োগ করে একটা ইন্ডাস্ট্রি করেছেন, 4 বছর উনি গ্যাস সংযোগ পান না, উনি বিদ্যুৎ সংযোগ পান না। উনি তো ব্যাংক থেকে ঋণ করেছেন, উনি যখন ইন্ডাস্ট্রিটা তৈরি, সেই ইন্ডাস্ট্রি উনি প্রোডাকশনে যেতে পারছেন না, কিন্তু উনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে একটি তো আলটিমেটলি পণ্যের উপরে পড়বে। তাহলে এই বিনিয়োগ কেন করবে? এগুলো হচ্ছে অবকাঠামো সমস্যা। আপনি গ্যাস, আবার যেখানে গ্যাস সংযোগ আছে সেখানে যথাযথভাবে গ্যাসের চাপ থাকছে না, ফ্যাক্টরি পুরো দমে চলছে না, নতুন করে গ্যাস সংযোগ, তাহলে বিনিয়োগটা হবে কিভাবে আসলে? এই অবকাঠামো, তারপর নিবন্ধন কিংবা অন্যান্য জটিলতা, জটিলতা এগুলো তো আমলাতান্ত্রিক জটিলতা আছে, দীর্ঘসূত্রিতা আছে, এগুলো তো আছেই। তো এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে অনিশ্চয়তা আসলে রাজনৈতিক। তো আপনার এই অনিশ্চয়তাটা দূর করে যদি আপনি বিনিয়োগ বাড়াতে চান, এই অনিশ্চয়তা দূর করার পাশাপাশি যে অবকাঠামো সমস্যাগুলো আছে এবং প্রশাসনিক জটিলতাগুলো আছে, সেগুলোকে আসলে সেটেল ডাউন করতে হবে। সেক্ষেত্রে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ে একটি পরিবর্তন আসছে বিনিয়োগকারীদের জন্য। সেই পরিবর্তনকে আসলে আমরা বলতে পারি যে বিনিয়োগকারীরা আস্থা পাবে কিছুটা হলো একদিক থেকে? না, ধরেন বাংলাদেশ ব্যাংক কি করেছে, যে আমরা বাংলাদেশ ব্যাংকের যে নীতিগুলো নিয়েছে সেখানে হচ্ছে ডলার সংকটটা কিছুটা কেটেছে। আমরা দেখেছিলাম যে 24 সাল, 22 সাল, 23 সালে ভয়াবহ ডলার সংকট ছিল। বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের ফলে ডলার সংকটটি কেটেছে। কিন্তু অন্যান্য নীতি তো আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে নেই, যে বিনিয়োগের ক্ষেত্রে মানে বাংলাদেশ ব্যাংক সেটুকু করতে পারে। আপনি যখন বিনিয়োগ করবেন, আবার ধরেন বাংলাদেশ ব্যাংকের এখন যে নীতি, তাতে হচ্ছে ব্যাংকের সুদের হার 15% মতো। এখন এই 15% সুদে টাকা নিয়ে ব্যাংক থেকে কে বিনিয়োগ করবে? কেন বিনিয়োগ করবেন বিনিয়োগকারীরা? আপনি যদি 15% সুদে টাকা নিয়ে বিনিয়োগ করেন। আমরা আপনার কাছে আবার ফিরে আসছি, আমরা ফিরে আসছি আলোচনায়, কিন্তু একটি বিরতির পর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। জনাব সুজয় মহাজন, আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের বিষয় নিয়ে। সেক্ষেত্রে আসলে আমরা বিনিয়োগের কথা বলছিলাম। সেক্ষেত্রে আমাদের যে স্থানীয় বিনিয়োগকারীরা আছেন বা এসএমই উদ্যোক্তারা আছেন, এই যে রাজনৈতিক অস্থিরতা টানা পড়েন, ডলার সংকট এবং একটি যে পারচেস মেন্টালিটি মানুষের কমে যাওয়া, এদের উপর প্রভাব কতটা পড়ছে বলে মনে করছেন? প্রথমত হচ্ছে ধরেন, আমি আমার জানা মতে ধরেন আমরা বিনিয়োগ কেমন হচ্ছে, বিজনেসম্যানরা কি করছে, মানে ট্রেন্ডটা কি, সেগুলো দেখার জন্য অনেকগুলো সূচক আছে। ধরেন বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো ডেটা দেখে আমরা বুঝতে পারি ট্রেন্ডটা কি। ধরেন আমি আজকে এখানে আসার আগে দেখছিলাম যে বেসরকারি খাতে ঋণ, মানে আপনি যেই বিনিয়োগ হোক, সে ছোট বিনিয়োগকারী হোক, মাঝারি বিনিয়োগকারী হোক, বড় বিনিয়োগকারী হোক, বিনিয়োগটা তো টাকাই করে। তো টাকাটা আপনি কোথায় থেকে পান? টাকাটা পান হচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে। একদম। তো আমি এখানে আসার আগে কিছু ডেটা দেখছিলাম যে সেপ্টেম্বরের সর্বশেষ যে ডেটা বাংলাদেশ ব্যাংকে, সেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 6%-এর কিছু বেশি। তার মানে 6% গ্রোথ। এটা সাধারণ যারা এক্সিস্টিং বিজনেসম্যান বিনিয়োগকারী আছে, তারা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেয়। এখানে কিন্তু ইনভেস্টমেন্টের সিগন্যাল দেয় না, যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, এটা যে বড় ধরনের বিনিয়োগ হচ্ছে সেই সিগন্যাল কিন্তু এখানে পাওয়া যায় না। কারণ ওই ক্রেডিট গ্রোথ ডাবল ডিজিটও না, বরং আমরা উল্টো দেখি যে সরকারের ঋণ অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ তো বেসরকারি খাতই করে আসলে। বেসরকারি খাত বিনিয়োগ করলে সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। সরকার আসলে তো অবকাঠামো খাতে বিনিয়োগ করে, সেটির একটা ইম্প্যাক্ট বিনিয়োগে পড়ে, যে অনেক পরে গিয়ে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয় আসলে বেসরকারি বিনিয়োগ থেকে। সে আমরা বাংলাদেশ ব্যাংকের যে ডেটা দেখছি, সেখানে আসলে বেসরকারি খাতের বিনিয়োগে আমরা খুব বেশি
গ্রোথ দেখছি না। আবার আপনি যদি আরেকটি খেয়াল করেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে ডেটা প্রকাশ করে, সর্বশেষ অক্টোবর মাসের যে ইনফ্লেশনের ডেটা প্রকাশ করেছে 8%-এর বেশি ইনফ্লেশন এখনো আছে। আবার যদি আপনি ইন্টারেস্ট রেট দেখেন 15%-এর বেশি। তো এই আসলে এই কোনো ডেটাই বলে না যে আপনার মানে বিনিয়োগ ফ্রেন্ডলি একটি পরিবেশ আছে কিংবা বিনিয়োগ হচ্ছে। এই ডেটাগুলো কোনোটাই আপনাকে আসলে বা ব্যবসায়ীরা ভালো আছে এমন ভালো আছে তো ব্যবসায়ীদের সঙ্গে যখন কথা বলি তখন তারা বলে মানে ব্যবসা তো আর বন্ধ করা যায় না, যে রেগুলার প্রয়োজনে তার দৈনন্দিন প্রয়োজনে যেটুকু বিজনেস করা সেটুকুই হয়তো করছে। এবং আমি আজকে এখানে আসার আগে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের 2জন ভোগ্যপণ্যের ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, কারণ ভোগ্যপণ্য দিয়ে আপনি বিজনেসের ট্রেন্ডটা কিছুটা বোঝা যায় যে বাজারে চাহিদা কেমন হচ্ছে। উনি বলছিলেন যে মানে আপনি নিত্যপণ্যের চাহিদা যেখানে নেই সেখানে বড় বিনিয়োগ তো, অন্যান্য বিনিয়োগগুলো তো পরের কথা। নিত্যপণ্যের উনি বললেন যে ওনাদের বিজনেস সেলসে উনি খুব বেশি গ্রোথ দেখেন না, বরং এক ধরনের স্থবির অবস্থা দেখেন। তার মানে নিত্য পণ্য মানুষ কেনা কমিয়ে দিচ্ছে, ডিমান্ড নেই মানে তো তাহলে ডিমান্ড ক্রিয়েট না হলে বাজারে আসলে প্রোডাকশন তো বাড়বে না। তো উনার প্রোডাকশন না বাড়ানোর প্রয়োজন না হলে উনি ইনভেস্টমেন্টও করবে না, এই অবস্থায় আসে। সেক্ষেত্রে আমাদের যে বড় একটি সেক্টর গার্মেন্টস খাত, মার্কিন শুল্ক, তারপরে যে টেক্সটাইলের একটি প্রতিযোগিতা, এটা আমাদের রপ্তানির ভবিষ্যতের জন্য কি আপনি অশরী সংকেত বলবেন? হ্যাঁ, মার্কিন শুল্ক আপাতত এক ধরনের স্বস্তিকর অবস্থায় আছে বাংলাদেশ, কারণ অন্যান্যদের চেয়ে একটু কম আছে বলে। কিন্তু আসলে আমরা যে পণ্য বানাচ্ছি এবং আমরা যে বাজারের উপরে নির্ভরশীল, ধরেন আমার এখানে আসলে গার্মেন্টস খাতের ভালো করাটা নির্ভর করে আমেরিকা আমাকে কতটা সুবিধা দিবে তার উপরে। তো আপনি তো একটা দেশের সুবিধার দিকে চেয়ে থেকে আপনি আপনার বিজনেস গ্রোথ করতে পারবেন না। ধরেন আমেরিকার কখনো মনে হলো যে অন্য কোনো দেশ ভালো করছে, সে ওখানেই অর্ডারগুলো নিয়ে যাবে। তো একক বাজার নির্ভর আমাদের গার্মেন্টস খাতটি আসলে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, এই দুটি বাজার নির্ভর। তো এই দুটি বাজার নির্ভর হয়ে আপনি, কারণ ওদের যে কোনো নীতি সিদ্ধান্ত এই খাতটিকে রাতারাতি প্রভাব ফেলবে। তো আমাদের আসলে বাজারের মানে বিস্তৃত করতে না পারলে এবং আমাদের পণ্যের ভেরিয়েশন আনতে না পারলে আমরা এই খাতে খুব বেশি গ্রোথ আর আশা করতে পারবো সেটি মনে হয়নি। কারণ আমরা যেসব পণ্য বানাই সে পণ্যগুলো খুব মানে আমেরিকার বাজারের জন্য কিংবা ইউরোপের বাজারের জন্য সেগুলো $2-4-5 পণ্য। এই পণ্য বিক্রি করে আপনি খুব বেশি দিন সাস্টেন করতে পারবেন এই বিজনেসে, সেটি মনে হয়নি। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে এই কথাটা বারবারই আসে যে নতুন বাজার খোঁজা এবং নতুন বাজার সৃষ্টি করা বা পণ্যের বহুমুখীকরণ, সেক্ষেত্রে আসলে বাধা কোথায়? এই কথাগুলো আসলে সবসময় উঠে আসে। আসলে কেন ব্যবসায়ীরা, তারা এখন অনেক দিন ধরে ব্যবসা করছে, তাদের ভালোভাবে বোঝার কথা, তারা আসলে কেন এই বিষয়গুলো অনুধাবন করছে না, বা অনুধাবন করার পথে কোনো বাধা আছে নাকি? অনুধাবন যে করছে না সেটি না, আমি ধরেন এই খাতটা খুব গভীরভাবে দেখি বলে, ধরেন যারা অনুধাবন করতে পারছে তারা প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করছে এবং তাদের বিজনেস কিন্তু ভালো হচ্ছে। যারা এটি বুঝতে পারছেন, যেমন আমাদের বাংলাদেশে প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিংবা প্রোডাক্ট ডাইভার্সিফাই আমরা যেটাই বলি, সেখানে তো বিনিয়োগ করেন না, বেশিরভাগ ব্যবসায়ী করেন না। যারা ওই খাতটিতে বিনিয়োগ করেছেন তারা কিন্তু খুব ভালো ব্যবসা করছেন। যার কারণে আপনি হয়তো মানে 500 গার্মেন্টস, এখানে 300 জন ভালো করতে পারছেন না, কিংবা 20 জন আবার এত ভালো করছেন যার কারণে বাকিরা ঝরে যাচ্ছে। কারণ হচ্ছে আপনি প্রতিযোগিতা, আপনি সময়ের সঙ্গে মিলে যেখানে ইনভেস্টমেন্ট করার যে জায়গাগুলো খোঁজার দরকার ছিল আপনি সেখানে করেন নাই। যারা ফরওয়ার্ড লুকিং বিজনেস করে, যারা 5 বছর 10 বছরকে সামনে রেখে বিজনেস পলিসি করে, ভালো যারা বুঝতে পারেন বিজনেসটা, তারা কিন্তু এই জায়গাগুলোতে অনেক আগেই বিনিয়োগ করেছেন এবং তারা ভালো করছেন। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের আসলে যে নতুন যে রপ্তানির একটি আসলে বৈচিত্র্য কথা আসলে যেহেতু আসলে সেই ক্ষেত্রে আমাদের আইটি এবং ফার্মাসিউটিক্যালস যে খাতটা আসলে কতটা প্রস্তুত? আমাদের ফার্মা খাতটাতে আসলে অনেক সম্ভাবনা আছে। আচ্ছা, কিন্তু এই সম্ভাবনাও তো আমরা একটা সুবিধা পাই, ট্রিপ সুবিধা ফার্মাসিউটিক্যালসের পণ্য রপ্তানির ক্ষেত্রে। এটি যে আপনি জানেন যে বাংলাদেশ এখন এক ধরনের নেগোসিয়েশন আছে না, এক ধরনের এলডিসি উত্তরণের পথে আছে। জাতিসংঘের যখনই আমরা এলডিসি থেকে উত্তরণ হয়ে যাবে, অনেক আন্তর্জাতিক সুবিধা আমরা পাবো না, সেগুলো তুলে নিতে হবে। তখন কিন্তু আমাদের ব্যবসায়ীরা যে কতটা বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতার জন্য প্রস্তুত তখন বোঝা যাবে। তো আমরা এখন নানা সুবিধা পাই বলে ওই সেক্টরটি ভালো করছে। কিন্তু আবার যখন এলডিসি থেকে এই কারণে দেখবেন যে বিজনেসম্যানরা এলডিসি থেকে উত্তরণে আরও 5 বছর সময় চান।
তার কারণ হচ্ছে 26 সালে যদি এই উত্তরণ হয়ে যায় তাহলে সুবিধাগুলো কমে যাবে, তখন হয়তো বাজারে, রপ্তানি বাজারে তাদের উপর নেতিবাচক একটা প্রভাব পড়তে পারে। তো আবার এই প্রতিযোগিতা সক্ষমতা যদি তারা তৈরি করতে না পারেন তাহলে তো আলটিমেটলি এটি তো বাজারে প্রতিযোগী আপনি যখন এই বাজারে থাকবেন তখন হচ্ছে বাজার ব্যবস্থার নিয়ম হচ্ছে যে আপনি নিজেকে যদি সক্ষম করতে না পারেন তাহলে আপনি চলে যাবেন, সরে যাবেন, এখান থেকে ছিটকে পড়বেন। আর যদি আপনি প্রতিযোগী সক্ষম করতে, কারণ আমি যখন একটি প্রোডাক্ট তৈরি করছি আপনি বৈশ্বিক বাজারে দিবেন, আমি বৈশ্বিক ক্রেতারা কি দেখবেন, উনি কোয়ালিটি দেখবেন, উনি দেখবেন দাম। আপনি যদি দামে ভালো করতে পারেন আবার কোয়ালিটি, এই দুটোতে যদি একসঙ্গে না হয় তাহলে তো সে আপনার কাছ থেকে পণ্য কিনবে না। তো আমরা কতটা মানে ভালো মানের ওষুধ বানাতে পারবো এবং কতটা প্রতিযোগিতামূলক দামে বানাতে পারবো সেটি হচ্ছে আমাদের। সংক্ষেপে জানতে চাচ্ছি, শেষ প্রশ্ন, বর্তমান পরিস্থিতিকে উত্তরণের জন্য আমাদের কোন বিষয়গুলোর উপর একদম পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন? প্রথমত পদক্ষেপ হচ্ছে ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধা আছে আমলাতান্ত্রিক, আপনি হয়তো অবকাঠামো সুবিধা রাতারাতি তৈরি করতে পারবেন না, এটার জন্য সময় লাগবে, কিন্তু ওনাদের সামনে যদি আপনি একটা ভিশন দিতে পারেন, যখন আমরা একটি রাজনৈতিক সরকার, একটা স্থিতিশীল সরকার দেখব, যখন তারা কিছু পদক্ষেপ নেবে যে আমি অবকাঠামো উন্নয়নে 5 বছরে তারা পরিকল্পনাগুলো সামনে তুলে ধরবে, তখন তারা এক ধরনের দিক নির্দেশনা পাবে। সেটি একটি। আরেকটি হচ্ছে আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে। আপনি এই সময়ে, টেকনোলজির এই সময়ে এসে আপনি যদি দপ্তরে দপ্তরে ঘুরতে হয় আপনাকে একটি নিবন্ধন নেওয়ার জন্য, তাহলে বিনিয়োগকারীরা আসলে, এবং আপনি জানেন যে নিবন্ধন নিতে গেলে কত রকমের কত কিছু হয়, ব্যবসায়ীদের কত কিছু করতে হয়, ওই জায়গা থেকে আসলে সকল প্রক্রিয়াগুলো সহজ করতে হবে, ডিজিটালাইজড করতে হবে, যাতে ঘরে বসে বিনিয়োগকারী এক মুহূর্তে তার নিবন্ধনগুলো, তার আমলাতান্ত্রিক যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পন্ন করতে পারেন। এটি করতে পারলে, আরেকটি আপনি তাদের সামনে অবকাঠামো উন্নয়নের ভিশন দিতে পারলে, আরেকটি রাজনৈতিক স্থিতিশীলতা দিতে পারলে অবশ্যই বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। আমরাও সেই আশাবাদ রাখতে পারি এবং আমাদের সুন্দর ভবিষ্যতে প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আশা নিয়ে তো থাকতে হবে আমাদের। অবশ্যই অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স। এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।